নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আপনাদের সামনে সরাসরি হাজির হলাম পশ্চিমবঙ্গের এই ভোট রঙ্গ নিয়ে। দেখুন, 18তম বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। এবারে ভোট হচ্ছে, 18 বছর বয়স হলো, মানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখন সাবালক। এই 18 বছরের যে বিধানসভা নির্বাচন, আমি নিজে 42 বছর ধরে পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা দেশের ভোট রঙ্গ দেখছি। আমার একটা জিনিস মনে হয় যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম ভোট নিয়ে, এই কথা বলা শুরু করার আগে আমরা নিজেদের মধ্যে বলছিলাম যে ভোট মানে কি, মানে তুমি শুধুই একজন আরেকজনকে দোষারোপ, তুমি বড় না আমি বড়, এবং এই ন্যারেটিভ তৈরি, আখ্যান, মারামারি, মানে এইটাই কি শুধু ভোট? ভোট মানে কিন্তু পেছন ফিরে একটু তাকানো। আমরা তো পশ্চিমবাংলার বাঙালি, সেই কোথায় দার্জিলিং, কোথায় সুন্দরবন, সর্বত্র ভোট হচ্ছে। আর আমরা এই ভোটের সময় নানান প্রান্তে আমাদের রিপোর্টাররা গ্রাউন্ড জিরোতে যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে, দেখছে। আমার না ভোটের সময় মনে হয় মানুষকে একটা নতুন করে যেন খুঁজে পাই তাদের ভোটের এই ব্যবহারের মধ্যে দিয়ে, পলিটিক্যাল বিহেভিয়ার। ধরুন আজকে ঠিক করলাম আমরা শুরু করব পাহাড় থেকে, একদম পাহাড় থেকে শুরু করে আমরা নিচের দিকে নামবো। তো শুরু করা যাক দার্জিলিং দিয়ে। দার্জিলিংয়ে আমার এখনো মনে আছে, আমি একবার দার্জিলিংয়ে গেছিলাম রাজীব গান্ধীর সঙ্গে। তখন এই নির্বাচনের মুখে তো রাজীব গান্ধী ভোট প্রচারে আসতেন। তখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু ওই ভোট আসবো আসবো করছে, তো হাওয়া একটু বোঝা। আর ওখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, এবং সেই ইনস্টিটিউটে জ্যোতিবাবুও গেছেন, মুখ্যমন্ত্রী রাজীব গান্ধীও গেছেন, এবং আমরা রাজীব গান্ধীর সফর সঙ্গী সাংবাদিক সেখানে গিয়ে দার্জিলিংয়ে ছিলাম। ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। তো আমার এখনো মনে আছে যে রাজীব গান্ধীর কংগ্রেস আর জ্যোতিবাবুর সিপিএম, সেখানে একটা বিরাট দ্বৈরথ, একটা বিরাট মারামারি। এবং দার্জিলিংটা, তুমি দার্জিলিং তুমি কার, এটা কিন্তু এটা সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে না, সেসব গল্পে আসছি আপনাদের কাছে। তার আগে আমি এই গল্পটা বলি। গল্পটা হচ্ছে যে রাজীব গান্ধী আর জ্যোতিবাবু তারা মঞ্চে তাদের যতই ঝগড়াঝাটি হোক না কেন, দুপুরবেলায় লাঞ্চটা ওই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, ওখানে লাঞ্চ হবে। দুজনে একটা সরকারি অনুষ্ঠানও আছে বটে, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে, তো সেখানে একটা বুফে সিস্টেমে সমস্ত খাওয়া দাওয়া আছে, এবং ওই ভেজ নন ভেজ নিয়ে তখন তো আর বিতর্ক ছিল না যে আমিষ না নিরামিষ, সব কিছু আছে, মাছ আছে, মাংস আছে। তো রাজীব গান্ধী দাঁড়িয়ে সব ওখান থেকে নিজে হাতে প্লেটে করে খাবার নিচ্ছেন। তো আমরা তিনজন সাংবাদিক ছিলাম, আমরা একটু পেছনে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গী, প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছি, খাবার একসঙ্গেই খাবো। জ্যোতিবাবুও এসছেন, জ্যোতিবাবুর সঙ্গে কথা টথা বলছি। জ্যোতিবাবু প্রথমেই রাজীবকে বলেন যে দেখো বাবু, আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেতে পারি না, খাবারটা একটুখানি ধীরে সুস্থে, আমি ভাত টাত খাবো, আমি টেবিল চেয়ারে বসে খাবো। তুমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ওই স্যান্ডউইচ খাওয়া তোমাদের অভ্যাস, তোমরা ওইসব করো, আমি ভাত মাছের ঝোল খাবো এই টেবিল চেয়ারে। তো রাজীব গান্ধী বললেন যে কি আশ্চর্য, টেবিল চেয়ারে বসে খাবেন, সেটা আপনি আমাকে এরকমভাবে বলছেন কেন, আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি। বলে একটা প্লেট নিয়ে আমরা যেরকম করি না, সেই একটুখানি শশা নিল, পেঁয়াজ নিল, তারপরে ভাত, আলু ভাজা, তরকারি, পোস্ত, মাছের ঝোল, সব আলাদা আলাদা করে। এবং কোনো মানে ক্যাটারিংয়ের লোকজন বা ওখানকার ইনস্টিটিউটের কোনো কর্মী টর্মী নয়, রাজীব গান্ধী নিজে হাতে জ্যোতিবাবুকে সার্ভ করছেন। এবং তারপরেই কিন্তু বিকেলবেলার পর সন্ধ্যাবেলায় সাংঘাতিকভাবে সমালোচনা করে রাজীব গান্ধী ফাটিয়ে একদম সিপিএম এর মানে একদম কি সাংঘাতিক আক্রমণাত্মক বক্তৃতা দিল। আমি তখন ভাবছি, এবং আমি আলোচনা করেছিলাম, একজন পুলিশ অফিসার গেছিলেন সেই সময়, তিনি ওখানে জ্যোতিবাবুর নির্বাচনের সময় এবং তার আগে পরে সুরক্ষা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তো তিনি আমাকে বললেন, জানেন এটাকে আপনি বলতে পারেন এটা একটা মেগাফোন পলিটিক্স। তাই হলো মেগাফোন পলিটিক্স মানে, তখন তো এত আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগ নয়, আর অত অত্যাধুনিক প্রযুক্তি নেই। মেগাফোন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, মানে মাইক্রোফোন। অর্থাৎ মাইক্রোফোনে আমি তোমাকে গালিগালাজ করব,
তুমি আমাকে গালিগালাজ করবে, কিন্তু একটা পারস্পরিক কেন্দ্র রাজ্য সম্পর্ক, ফেডারেল স্ট্রাকচার থাকবে। আর দার্জিলিং বলে কথা, এটা একটা আন্তর্জাতিক সমস্যার বিষয়, এটা একটা এমন একটা জাতীয় নিরাপত্তার বিষয়, এখানে এসে ক্ষুদ্র রাজনীতি করাটা উচিত নয়। এই বোধ বুদ্ধিটা কিন্তু তখন খুব প্রবল ছিল, এবং সেটা কিন্তু নিজের চোখে দেখেছিলাম, জানেন তো। এবং ওই যে মানে মেগাফোন পলিটিক্স যেটা আমাকে বলেছিলেন ওই পুলিশ অফিসার, ওইটা কিন্তু মাইক্রোফোনের পলিটিক্স, মানে হচ্ছে যে আমি তোমার সমালোচনা করব, তুমি আমার সমালোচনা করবে, কিন্তু একটা কোথাও একটা মিথজীবিতা থাকবে, মানে একজন আরেকজনের উপরে আমরা ফেডারেল একটা সিম্বায়োসিস থাকবে। হ্যাঁ, এই জিনিসটাকে তখন কেউ বলতো না যে এটাতে সেটিং হয়ে যাচ্ছে। তো এখন যেটা সমস্যা হচ্ছে, ধরুন দার্জিলিংয়ে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, সব বড় বড় রাজনৈতিক দল, এটা কংগ্রেস করেছে, সিপিএমেরও ইচ্ছা হয়েছিল, তৃণমূল কংগ্রেসও বেশ কিছুদিন ধরে চেষ্টা করেছিল, বিজেপির তো আছেই, যে কিভাবে দার্জিলিংয়ে পাহাড়ে আমাদের দলের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে আমরা একটা জাতীয় দল বা পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল সেটা হতে পারে, আমরা দার্জিলিংয়ের দখল নেব। এটাও এক ধরনের এক্সপ্যানশনিজম, এটাও এক ধরনের সম্প্রসারণবাদ। এই জন্যে পাহাড়ের জনজাতির বিচ্ছিন্নতাও কাটে না। ধরুন আমার এখনো মনে আছে সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি দার্জিলিংয়ের প্রার্থী হয়েছিলেন এবং সেখানে তিনি দাঁড়াতে চলে গেলেন। এখন দার্জিলিংটা সাহেবরা ভেবেছিল যে এটা ঠান্ডার জায়গা এবং গ্রীষ্মকালীন এখানে একটা রাজধানীর মতো ব্যাপার হবে, এবং যে কারণে রাজভবনটা আছে দার্জিলিংয়ে, এত ভালো একটা রাজভবন আছে কেন? তার কারণ আমরা গরমকালে রাজভবনে গিয়ে থাকবো, শীতকালে আবার কলকাতার রাজভবনে এসে থাকবো। ব্রিটিশরা তো ওখানে তৈরি করেছে নিজের হাতে একটা স্যাংচুয়ারি, এবং